এরপর উত্তরী দিয়ে বর্ণনা করেছেন আমাদের বৈদ্যনাথ স্যারকে। এরপর উত্তরী দিয়ে বর্ণনা করে নিচ্ছেন আমাদের দাদা ডেভিড তাকে, অধ্যাপক ডেভিড তাকে। এরপর উত্তর দিয়ে বর্ণনা করেছেন আমাদের দিদি ভায়া সন্দীপ মহাশয়কে, বর্ণনা করবেন তাকে। স্বাগত ভাষণ রাখতে গিয়ে একটি কথা স্পষ্টভাবে বলবো, আজকে যারা এসেছেন বা দুদিন ধরে যারা এই প্রশিক্ষণ শিবিরে থাকবেন তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমি আমার যে সমাজের অংশ, সেই সমাজকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষ, আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যান, সেখানে কিন্তু দলিত আন্দোলন ব্যাপকভাবে সাড়া ফেলেছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। অথচ একটা সময় পশ্চিমবঙ্গ ছিল কোট আনকোট বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠান। যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না, সেটা একটা অন্য প্রসঙ্গ, অন্য সময় সেটা নিয়ে আলোকপাত করা যাবে। আজকে যারা এসেছি, আমি আবারও বলছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা কখনোই মনে করবেন না যে আমরা প্রশিক্ষণ নিতে এসেছি। আপনাদের সামনে যারা বসে আছেন তারা আপনাদের থেকে অভিজ্ঞ, আপনাদের থেকে তুলনায় একটু সমৃদ্ধ, আপনাদের থেকে তুলনায় একটু দক্ষ। সেই জন্যই চেয়ারের ওপাশটায় আপনারা আছেন, চেয়ারের এপাশটায় আমাদের অতিথিরা আছেন। অতিথিরা আপনাদেরকে তাদের জীবনের লড়াইয়ের, সংগ্রামের, আপসীন জীবনের বিভিন্ন দিক তুলে ধরবেন। তার সাথে সাথে বাবা সাহেব আম্বেদকরের কথা আসবে, সাবিত্রী ফুলের কথা আসবে, জ্যোতিরাও ফুলের কথা আসবে, সিধু কানুর কথা আসবে, বিরসা মুন্ডার কথা আসবে। এই কথাগুলো বলে আমরা তাদের সঙ্গে আমাদের একটা আত্মিক যোগ, তাদের সঙ্গে একটা মেলবন্ধন খোঁজার চেষ্টা করছি। তার কারণ মেলবন্ধন খোঁজার চেষ্টা, পেছনে দিয়ে দে, চেয়ার দিয়ে দে, চেয়ার দিয়ে দে না, অনেক চেয়ার আছে তো চেয়ার দিয়ে দে। আমরা মেলবন্ধন খোঁজার চেষ্টা করছি এই কারণের জন্যই, তার কারণ দেশটা স্বাধীন হয়েছে ৭৫ বছর হলো, কিন্তু ৭৫ বছর স্বাধীন হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু আমাদের স্বাধীনতা এখনো পর্যন্ত ঠিকভাবে অর্জন করতে পারিনি। এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই এটা উপলব্ধি করেন, প্রত্যেকেই এটা বুঝতে পারেন। We are all equal in the eyes of law, এই কথাটা বলা আছে কিনা, আমরা আইনের চোখে সকলেই সমান। কিন্তু যখন কোনো ঘটনা ঘটে, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আইন তার সামাজিক অবস্থান দেখে সেই আইনের প্রয়োগ হচ্ছে, আইনের ব্যবহার হচ্ছে। তো এখানে অনেক দক্ষ মানুষ আছেন, আমি বেশি সময় নেব না। তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। আমাদের মোটো একটাই, সেটা হচ্ছে সমস্ত স্তরের আদিবাসী মানুষ, তপশিলি মানুষদেরকে এক জায়গায় আসতে হবে, তার অধিকারের লড়াইয়ে তাদের সমস্ত মানুষকে এক জায়গায় আসতে হবে। এই দাসত্বের জীবন থেকে শৃঙ্খলা মুক্ত হতে হবে আমাদেরকে। এই অঙ্গীকারটা রাখার জন্যই আজকে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, আর সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন। তাই এই যে দুটো মূল্যবান দিন আমরা পেয়েছি, সকলে ব্যস্ততার মধ্য থেকে সময় কাটছাঁট করে আমাদের এখানে এসেছেন। এই সময়টাকে নির্ণয় করুন, নিরূপণ করুন, যাতে আগামী দিনে আমরা আমাদের অবস্থানটা পরিবর্তন করতে পারি। কোথায় চলে গেছে দেশ, কিন্তু আমাদের অবস্থানটা সেই একই পংক্তিতে থেকে গেছে। শিডিউল কাস্ট তপশিলি ভাইরা এক সিঁড়ি উঁচুতে আছেন, একটা সিঁড়ি ওপরে অবস্থান করছেন।
আর আমার আদিবাসী ভাইরা ঠিক তার নিচের সিঁড়িটায় অবস্থান করছেন। কোনো তফাৎ, কোনো পার্থক্য কিন্তু নেই। এই বিভেদ আমাদের মধ্যে অনেকেই অনেক ছোটখাটো সংগঠন করি, করুন, কোনো আপত্তি নেই, কিন্তু বৃহত্তর স্বার্থে আসুন আমরা আপনাদের হাত প্রসারিত করেছি, আপনাদের দিকে আমরা হাত প্রসারিত করেছি, আপনারাও হাত প্রসারিত করুন এবং এই বীরভূম জেলাকে আমরা পশ্চিমবঙ্গের কাছে একটি মডেল হিসেবে তুলে ধরতে চাই। যদি এই যে উপস্থিত আমার ভাইয়েরা, আমার দাদারা এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা এসেছেন প্রত্যেকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই দৃঢ় অঙ্গীকারটা রাখতে পারি যে উত্তরপ্রদেশ যেটা করে দেখিয়েছিল যে বহুজনের সরকার, অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের যে সরকার হয়েছিল, আমরা পশ্চিমবঙ্গেও কিন্তু সেই পরিবর্তন করতে পারি, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারি। এ ব্যাপারে আমাদের যারা আজকে অতিথি আছেন তারা বিস্তারিতভাবে বলবেন। সকলকে আমাদের তরফ থেকে, আয়োজকদের তরফ থেকে অভিনন্দন, ফুল জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পাশাপাশি একটি ছোট্ট কথা, অনুরোধ আপনারা আপনাদের মোবাইল ফোনটি ভাইব্রেট করে রাখবেন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে কোনো রকম ব্যাঘাত না ঘটে। দ্বিতীয়ত, আমাদের এই আয়োজনে অনেক ত্রুটি আছে, আমরা সেই অপেক্ষা রাখে না, উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে। তাই সরাসরি আমি মাইক্রোফোনটি আমার অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় কার্তিক দাস মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। যারা স্মরণীয় তাদের মধ্যে বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা, এবং অন্যান্য আমাদের সমাজের সাবিত্রীবাঈ ফুলে যে সমস্ত মহিলা এবং পুরুষরা আমাদের ভারতবর্ষের গরিব মানুষের জন্য লড়াই করে গেছেন আজীবন, তাদের স্মরণ করে আমি দু চারটি কথা বলবো। বেশি বলার মতো সময় নেব না, তার কারণে বলার অনেক বক্তা এখানে আছেন। আমি সেই ফেলে আসা 1970 সাল থেকে এই বীরভূমের মাটিতে তফসিলি আদিবাসীদের কথা আমার মনে হয়েছিল। তখন আমি কলেজের ছাত্র, অত্যন্ত তরুণ। ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের কথা সামান্য কয়েক লাইনে পড়েছিলাম। তার আগে বাবা সাহেবকে আমি চিনেছি একটি ছোট সভায়। সেই সভাতে শুনলাম যে 1956 সাল তখন বাবা সাহেব আম্বেদকর দেহ রাখবেন। কথাটা আমার কানে এসেছিল। বাবা সাহেব আম্বেদকরকে তখন থেকে চিনবার জন্য আমি উদ্গ্রীব হয়েছিলাম এবং তারপর আমি অনেক চেষ্টা করেছিলাম বাবা সাহেবের জীবনী পড়ার জন্য, বাবা সাহেবকে জানার জন্য। সেরকম কোনো পুস্তক আমি পাইনি। তারপর বললাম তো 70 সাল থেকে সংগঠন করতে করতে, ছাত্রদের সঙ্গে প্রথম কথা বলতে বলতে, তখন ছাত্রের সংখ্যা খুব কম। আমাদের সমাজের অত্যন্ত শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম ছিল। আমার অঞ্চলে দেখেছিলাম আমি লেখাপড়া করছি শিডিউল কাস্টের মধ্যে, আর সেরকম কোনো ছেলে লেখাপড়া করতে যায় না। তো তার মধ্যে দিয়ে কিছু ছাত্রদের আমি সঙ্গে পেয়েছিলাম, তাদের নিয়ে সংগঠন করতে করতে 1975 সালে আমি পৌঁছে গেলাম। সেই সময় কলকাতার একটি সংস্থা ভারতীয় তফসিলি মিশন একটি সংগঠনের সঙ্গে আমার চেনা জানার সুযোগ হয়। সেই সময় বাবা সাহেব আম্বেদকরের 1975 সালে রঞ্জিত সিকদারের একটি সংক্ষিপ্ত জীবনী আলোচনার বই আমার হাতে আছে। তখনই বাবা সাহেব আম্বেদকরকে পড়ার আমার সুযোগ হয়। আর সিধু কানু বিরসা মুন্ডার কথা আমার এক সহযোগী বন্ধু, তিনি বলবো না, ভাইয়ের মতোই দেখি। বিশ্ববিজয় মান্টি, সে বোলপুর এলাকার লোক, তার কাছ থেকে আমি এই বইটা পেয়েছিলাম এদের সম্পর্কে জানার, এবং পড়াশোনা করে আমার মনে হয়েছিল এবং আমার নিজেরও জীবন দিয়ে আমি বুঝেছিলাম যে ভারতবর্ষে এই অভাবন দলিত সংগঠন না তৈরি করতে পারলে এদের মুক্তি মিলবে না। সেই নিয়েই গুটি গুটি পায়ে শুরু করেছিলাম। তারপর সামাজিক সংগঠন থেকে আমি 1984 সালে শুনলাম যে কাশিরামজি একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন বাবা সাহেব, আর বাবা সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয়ে
সেই সংগঠনের নাম বহুজন সমাজ পার্টি। আমার কাছে ডাক এসেছিল সেই ডাক, কিন্তু 1984 সালে আমি সেই ডাকে সাড়া দিতে পারিনি। কারণ আমার চিন্তা ছিল যে আমরা এখনো যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সামাজিক সংগঠন দৃঢ় না হলে এই রাজনৈতিক সংগঠনকে টিকিয়ে রাখা যাবে কিনা আমার ধারণা ছিল। তারপরেও আমি স্থির থাকতে পারিনি। 1991 সাল তখন বাবা সাহেব আম্বেদকরের জন্ম শতবর্ষ। আমার কাছে একটি খবর এলো বাবা সাহেব আম্বেদকরের জন্ম শতবর্ষ করা, এবং আমি এই শিউরি রবীন্দ্র পল্লীতে তখন বসবাস করতাম। শিউরি সরকারি স্কুলে শিক্ষকতা করতাম। সেই স্কুলের ছাত্র হিসেবেই আমার সঙ্গে প্রথম সুনীলের পরিচয়, কারণ সেই স্কুলেই সুনীল প্রথম ভর্তি হয়েছিল সরকারি স্কুলে। তারপর সে জেলা স্কুলে চলে যায়, আমার ছাত্র হয়ে গেল। তারপরের কথা সুনীল বলল। 1991 পরে তখন 1996 সাল, সেই সময় কাশিরামজি আবার আমাকে ডাক দিলেন। উনি দুবরাজপুরে এলেন, দুবরাজপুরে নয় দুর্গাপুরে এলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করতে, এবং আমাকে কলকাতাতে একটি ছেলে তিনি আমাকে এসে বললেন যে কাশিরামজি আপনার সঙ্গে অবশ্যই দেখা করতে চান, আপনি একবার আসুন। আমি আর দেখলাম বারবার সেই ডাক উপেক্ষা করে যায় না। আমি দুর্গাপুরে গেলাম, কাশিরামজির সঙ্গে সশরীরে আলাপ করলাম, হ্যান্ডশেক করলাম, এবং তার সঙ্গে আমি ভালো হিন্দি বলতে পারি না, তারও ভাঙা ভাঙা বাংলা আমার ভাঙা ভাঙা হিন্দির মধ্য দিয়ে আলাপ আলোচনা হলো, এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমি এগিয়ে গেলাম। কিন্তু দেখলাম ঘটনা খুব সত্যই, আমাদের যে সংগ্রাম, যে সংগঠন কাশিরামজি করে দিয়ে গিয়েছিলেন, আজকে তার অনেকখানি পিছিয়ে গেছে সেই সংগঠন। কারণ ভারতবর্ষের সেই সামাজিক আন্দোলন, সেই সামাজিক সংগঠন, সেই শিক্ষিত সমাজের একটা একত্রীকরণ এখনো ঠিক হয়ে ওঠেনি বলে আমি মনে করি। এখনো সময় লাগবে। তাই সুনীল চিন্তা করেছিল যে রাজনৈতিক চিন্তাধারার মধ্য দিয়ে আমরা আমাদের মানুষের একটা চেতনা এবং একটা পরিবর্তন ঘটাবার। কিন্তু আমি সুনীলকে বারবার বলেছিলাম, সুনীল, আমাদের সমাজের এখনো সেই রকম সুদিন আসেনি, সেই রকম ব্যক্তিত্ব তৈরি হয়নি। তাই যদি তৈরি হতো তাহলে পশ্চিমবাংলায় এই ক্ষমতা আমরাই আগে দখল করতাম। কারণ পশ্চিমবাংলায় এসসি এসটি এবং কনভার্টেড যারা সংখ্যালঘু, কনভার্টেড সংখ্যালঘু অনেক বলি, কারণ আমাদের দেশের যারা মুসলিম, বিশেষ করে ভারতবর্ষের যারা গরিব মুসলিম, তারা সবাই কনভার্টেড। দলিত সম্প্রদায় থেকেই তারা কনভার্টেড হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। তাই তাদেরকে নিয়ে আজকে যে সরকার চলছে, আমরা সেই সরকার এর আগেই তৈরি করতে পারতাম, কিন্তু সেই ভূমিকায় আমরা অবতীর্ণ হতে পারিনি, কারণ আমাদের সেই ক্ষমতার জায়গায় আমরা অবতীর্ণ হতে পারিনি। তাই আজকের এই প্রশিক্ষণ সভা, যাতে করে সেই রকম সৈনিক আমরা তৈরি করতে পারি, সে কথা আমি বারবার সুনীলকে বলেছিলাম যে সৈনিক যদি তৈরি না হয়, ভোকাল যদি তৈরি না হয়, নেতৃত্ব যদি তৈরি না হয়, একটা মানুষের দ্বারা, তোমার দ্বারা, একার দ্বারা 2-5 জন মানুষের নেতৃত্বে এই পশ্চিমবাংলার, এই ভারতবর্ষের পরিবর্তন ঘটানো যাবে না। কারণ শিক্ষায় দীক্ষায় আমরা এখনো অনেকখানি অনগ্রসর। আমরা অনগ্রসর কেন বলি? আমাদের উপরে একটা শ্রেণী আছে, তাদেরকেও ভারত সরকার ওবিসি আখ্যায়িত করেছে। তারা আমাদের থেকে এক ধাপ আগে। সুনীল বলল যে এসসি এক ধাপ আগে আছে, ট্রাইবস এক ধাপ নিচে আছে, আমাদের উপরে আরেক ধাপ আছে, তারা হচ্ছে ওবিসি। তো তারাই এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। তারা এই ক্ষমতা দখলে সব তারা ভাবতে পারে না। পশ্চিমবাংলার বাইরে কিছু কিছু ওবিসি সম্প্রদায়ের মানুষ, তারা তাদের উন্নত মস্তিষ্ক দিয়ে চেষ্টা করেছে, কিন্তু পিছিয়ে গেছে। তা আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এবং জয়লাভ আমাদের হবে। আমরা ভারতবর্ষের 85%-এর চেয়েও বেশি মানুষ, পশ্চিমবাংলায় আমরা প্রায় 93% মানুষ, খুব কম সংখ্যক উচ্চবর্ণের মানুষ বাস করে, কিন্তু তারাই আমাদের উপরে লাঠি ঘুরিয়ে সরকার চালাচ্ছে, আমাদের শাসন করছে, শোষণ করছে। ভারতবর্ষের সংবিধানকে পুরো আঙুল দেখিয়ে নিজের মতো করে আইন তৈরি করে নিয়ে তারা কাজগুলো পরিচালনা করছে। যদি সেইটাকে ভাঙতে হয়, যদি শাসন ক্ষমতাকে হাতে নিতে হয়, যদি মানুষের প্রকৃত উন্নয়ন করতে হয়, তাহলে নিজের হাত দিয়েই তা করতে হবে। আর সেই আজকের এই সূচনা হোক, আজ এই সভার মাধ্যম দিয়ে সেই মানুষ তৈরি হোক, সেই কর্মী তৈরি হোক,
সেই সংগঠন তৈরি হোক, সেই সৈনিক তৈরি হোক যারা ভারতবর্ষকে পথ দেখাবে, পশ্চিম বাংলাকে পথ দেখাবে, শুধু বীরভূমকে নয়। এই বলে আমি প্রত্যেককে আমার অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য রাখলাম। কারণ বক্তা অনেক আছে, তারা এই সম্পর্কে আরো দীর্ঘায়িত বলবেন, তাই সময় নিয়ে আমি সময় অপচয় করতে চাই না। জয় ভীম, জয় ভারত। আমরা শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের অভিভাবক মাননীয় কার্তিক দাস মহাশয়ের বক্তব্য শুনলাম। অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে, তার কারণ স্যারের কথা আমার সমস্ত শরীরে অনুপ্রাণিত হয়। প্রতি মুহূর্তেই স্যার আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করে চলেছেন, করছেন। এই অনুষ্ঠানের মাঝে একটি বাচ্চাকে বড় করার জন্য বাবা সাহেব আম্বেদকর হচ্ছে সেই নাম, সেই উচ্চারণ, যার জন্য একজন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তথাকথিত আমরা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, কোট আনকোট, তাদের একদিনের মজুরি কত হবে, নির্ধারিত মজুরি কতখানি হবে, সেটা তিনি ঠিক করে দিয়েছেন। বাবা সাহেব আম্বেদকর সেই ব্যক্তিত্বের নাম, বাবা সাহেব আম্বেদকর হচ্ছেন সেই উচ্চারিত নাম যিনি চেয়েছিলেন যে এই নীল বর্ণের মানুষদের সিংহাসন থেকে সরিয়ে দিয়ে এই দলিত, আদিবাসী এবং তপশিলি মানুষের জন্য এই রাজ সিংহাসনকে দখল করতে। তাই তিনি বারবার বলতেন, অবদমিতেরা দাঁড়াও, অবদমিতেরা জাগো, তারপর দুহাত তুলে আকাশ ছোঁও। তো বাবা সাহেব আম্বেদকরের অনেক কথা আছে, এই কম সময়ে বলা যাবে না। যদি আর কেউ দু এক কথা বলতে চান, তার কারণ সময় একদম সীমিত। আমরা যদি আপনারা পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আমরা সরাসরি চলে যাব। তাহলে আর কারো কিছু বলার নেই, এটা ধরে নিয়ে এরপর যিনি বক্তব্য রাখবেন তিনি এই মুহূর্তে তপশিলি সমাজের একজন সুশীল মুখ। সুশীল এই কারণের জন্যই বললাম, তার কর্মকাণ্ড আমাদের বারবার অনুপ্রাণিত করে। ডেভিডটা আদবে একজন অধ্যাপক, আমাদের বীরভূম জেলার মুরারই কলেজের ইংরেজি ভাষার তিনি অধ্যাপক। পাশাপাশি তিনি এই তপশিলি প্রথম প্রজন্মের পড়ুয়াদের কিভাবে শিক্ষার আঙিনায় আনা যায়, শুধু শিক্ষার আঙিনায় নয়, তাদেরকে শিক্ষার আঙিনায় এনে তাদেরকে যথাযথভাবে শিক্ষিত করে তুলে তাদেরকে যাতে একজন স্বনির্ভর মানুষ গড়ে তোলা যায়, সেই কাজটা তিনি নীরবে করে চলেছেন। তিনি আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে সুদূর মালদা জেলা থেকে আমাদের এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আমি ডেভিডদাকে বলবো, সরাসরি মাইক্রোফোনটি তার হাতে তুলে দিচ্ছি, ডেভিডদাকে তার বক্তব্য তুলে ধরার জন্য। গুরু রবিদাস জি, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এছাড়াও বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লিডারশিপ দিয়েছেন, লড়াই করেছেন। তাদের বিচারধারা, তাদের সংগ্রামকে শ্রদ্ধা জানাই, তাদের চরণতলে আমি প্রণাম জানাই। এবং তাছাড়া আজকের মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের ম্যাডাম, আমি এখনও পরিচয় করে উঠতে পারিনি, এই অনুষ্ঠানটা শেষ হবে তারপরে ওনাদের সঙ্গে কথা বলবো। আমাদের স্যার আছে, কার্তিকবাবু আছে, আমাদের আরেকজন তরুণ বলা যেতে পারে সমাজের যা নিয়ে যাচ্ছে সামনের দিকে, এবং আমাদের বৈদ্যনাথ বাবু আছে। তাদেরকে আমি আমার হৃদয় দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। তাছাড়াও আজকে আমাকে যিনি মালদা থেকে ডেকেছেন, ফোন করেছেন এবং এতগুলো সম্মান জানিয়েছে, এত একটার পর একটা সম্মান জানাতেই জানিয়েছেন। তো সুনীল ভাইকে আমি সত্যি খুব আমার ভালোবাসা জানাই, আন্তরিকতা জানাই, শুভেচ্ছা থাকলো তার সঙ্গে। এবং আজকের এই মিটিংটা হবে না, বা আমাদের যে প্রশিক্ষণ শিবির, এটা কখনোই সম্ভব না যদি আমাদের সমাজের লোকজন যদি আমাদের সামনে না থাকে।
তো আজকে সব থেকে যাদেরকে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আপনারা, যারা আমাদের কথা শোনার জন্য দূর দূর থেকে, বীরভূম জেলার দূর দূর থেকে কষ্ট করে নিজের কাজকর্ম ছেড়ে সমাজের কথা ভেবে, নেক্সট প্রজন্মর কথা ভেবে আপনারা যে এখানে এসেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তো যাই হোক, আজকে আমাকে বিশেষ করে বলতে বলা হয়েছে যে আমাদের সমাজে সাংস্কৃতিক বিপ্লব, মানে আমাদের সংস্কৃতিটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিষয়ে আমাদের সুনীল বাবুর সঙ্গে কথা হয়েছে যে অসুর স্মরণ সভা। অসুর শব্দটাকে, যে বিশেষ করে মালদা থেকে শুরু হয়েছিল যে আন্দোলনটা, পুরুলিয়াতে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, ঝাড়গ্রামে হয়েছে, বীরভূমেও কিছু কিছু জায়গায় হচ্ছে আপনাদের, তো উত্তরবঙ্গেতেও কিছু কিছু জায়গায় হয়েছে যে অসুর স্মরণ সভা যে আমরা করে থাকি। অসুর জিনিসটা কি এবং এটাকে কেন আমরা, অসুরটাকে নিয়ে আমরা কেন আগামী দিনে আমাদের লড়াই বা সাংস্কৃতিক যে বিপ্লব হবে সেই বিপ্লবের দিকটা কেন এগিয়ে নিয়ে যেতে চাইছি, সেই জন্য আমাদের মানে এই বিষয়ে আমাকে বলতে হবে। তাছাড়াও অসুর স্মরণ সভার সাথে সাথে আমরা আমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়ার সম্বন্ধেও সুনীল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তাছাড়াও মিডিয়ার পাশাপাশি আমরা আরো অন্য কি কি করতে পারি সাংগঠনিক লেভেলে আমরা নিজেরা একত্রিত হয়ে, সেই বিষয়ে আমাদেরকে আজকে মানে আমাদের এখানে আমরা ওই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো যাই হোক, মানে শুধু বক্তব্য বলতে গেলে কি এত দুদিনের প্রোগ্রাম তো ঘুম পেয়ে যাবে, আমাদের ভালো লাগবে না। আর তো ওই জন্য মাঝে মাঝে আমরা যদি নিজেরা একটু কথা বলি তো মানে নর্মাল হবে। শুধু বক্তব্য দিলাম ভালো লাগবে না, ঘুম পাবে ভালো লাগবে না। তো ওই জন্য অসুর ভাই তুমি বলো, ব্রাহ্মণ শব্দটা শুনে তোমার মনে কেমন হয়, আর অসুর শব্দটা শুনলে তোমার মনে কেমন একটা ফিলিংস আসে? এটা তো ফিলিংস আছে, তোমার মাথার মধ্যে একটা হয়, তুমি মানে বলা যায় যে কেউ একজন বললে হবে। আপনি একটু বলেন যে অসুর শব্দটা শুনে আপনার মনে কি হয়, আর এদিকে ব্রাহ্মণ শব্দ শুনলে আপনার মনে কি একটা প্রতিক্রিয়া তৈরি হয়, বা সমাজের লোক কিভাবে ভাবে? অসুর শব্দ বলতে একটা ভয়ঙ্কর একটা দিক আছে। ব্রাহ্মণ বলতে আমাদের একটা দেবতাদের যে সেবাই বা আমাদের একটা রাস্তা দেখানোর যে ব্যাপার। তার মানে অসুর বলতে একটা ভয়ঙ্কর একটা বিষয় আমাদের সামনে, তাই তো? অসুর চলে আসবে, অসুর হচ্ছে একটা খারাপের প্রতীক, তাই তো? আর ব্রাহ্মণ বলতে একটা ভালো, পূজা করে, বড় বড় জায়গায় চাকরি বাকরি করে, তাই তো? আচ্ছা যদি বলি চামার শব্দটা শুনে কেমন লাগে বলেন? চামার, চোর চামারের মতন লাগছে, চুরি চামারি করছে, চামার শব্দটা কেমন লাগে? চামার শব্দটা হচ্ছে ওটা মানে একটা হচ্ছে যে যাদের মানে গরিব নিম্ন তাদেরকে একটা মানে ওদের মানে বোঝানো হচ্ছে, তাদের ঘৃণা প্রতীক। ওই বান লাগছে দেখে সাতালের মতো, শব্দটাতে কি গৌরবের কিছু আছে না, ঘৃণার ব্যাপার আছে শব্দটা। আমি যেভাবে উচ্চারণ করলাম, বান, সাতাল, কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? কিন্তু যখন আমরা বলছি ব্রাহ্মণ শব্দটার মধ্যে কি গৌরব আছে, সম্মান আছে, আছে তো, তাই তো? এই ঠিক একই জিনিস ব্রাহ্মণরা কি করেছে, সাংস্কৃতিক তারা নিজেদের বিপ্লব করে নিয়েছে, তারা পাওয়ারে চলে গেছে। যারা ব্রাহ্মণ্যবাদীরা ডমিনেট করছে আমাদেরকে, এখান থেকে আমরা যদি সাংস্কৃতিকভাবে যদি বেরোতে না পারি, নিজের জাতিকে, নিজেদেরকে যেটা আমাদের ডেজিগনেশন আমরা পেয়েছি সে যেই কারণেই হোক, সেটাকে যদি আমরা লজ্জা করি তবে কিন্তু আমরা সেখান থেকে এগোতে পারবো না। আচ্ছা, আমরা তো সকলেই মানুষ। তো ভারতে আমরা বলছি, আমরা যারা এখানে SC অফিসেরা একত্রিত হয়েছি, 6300টা বা 6500টা জাতি আছি। এতগুলো জাতিকে একত্রিত করা সম্ভব? কে করবে এতগুলো জাতিকে একত্রিত? আমরা তো সবাই নিজের নিজের জাতির কথাই ভাবি। বাবা সাহেব আম্বেদকর যার ছবি সামনে আছে, তিনি দেখলো যে এটা খুব বড় প্রবলেম, যে ব্রাহ্মণরা কি করেছে, চালাকি করে বিভিন্ন জনজাতিকে বিভিন্নভাবে ভাগ করে দিয়েছে। তো 6300টা বা 6500টা জাতিকে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের ভাষায় 3টে জায়গায় তাদেরকে নিয়ে আসলো সংবিধানে। একটা হচ্ছে শিডিউল কাস্ট, একটা হচ্ছে শিডিউল ট্রাইব, আর একটা হচ্ছে OBC। শিডিউল কাস্টের মধ্যে 2000 জাতি, শিডিউল ট্রাইবের মধ্যে প্রায় 1500 থেকে 2000 জাতি, ওবিসিদের মধ্যে 2000টা জাতি। তো এই টোটাল 6000 জাতিকে বাবা সাহেব আম্বেদকর বলল
যে এদেরকে একটা প্ল্যাটফর্মে আনতে হবে। বাবা সাহেব আম্বেদকর মারা গেছে, এখন সেন্সাস রিপোর্ট, সেন্সাসে জাতি ভিত্তিক গণনা ওরা করতে চাইছে না। অধ্যাপক ডেভিডার সহজ সরল সুচারু প্রাঞ্জল ভাষায় যে বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন, উপস্থিত প্রত্যেককে কিন্তু প্রত্যেকের মন কিন্তু ছুঁয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু এটা প্রশিক্ষণ শিবির, আমাদের মনের পিপাসা মিটল না। আগামী দিনে আমরা পিপাসিত অবশ্যই। আমরা চাইব ডেভিডার মতো সুশীল মানুষের বক্তব্য, সমাজ সম্পর্কে তার ভাবনা আরো বিস্তারিতভাবে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক, এবং এই ছড়িয়ে পড়ার কাজটা যারা করবেন তারা আপনারাই। তাই এই যে চিন্তা ভাবনা, যেভাবে সমাজটাকে দেখা দরকার, যে দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা দরকার, ডেভিডরা আমাদের সামনে তা তুলে ধরলেন। আমরা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছি, এর মাঝে আমাদের একটি গান হবে। আমি দাদাকে আসার জন্য অনুরোধ করব, সাঁওতালি ভাষায় একটি গান আমাদের তিনি শোনাবেন। তারপর আমাদের একটি শম্ভুদা এসেছেন, দুর্গাপুর মহকুমা করণের অনগ্রসর কল্যাণ দপ্তরের আধিকারিক, তিনি কিছু বক্তব্য রাখবেন। তারপর আমরা সকলে মিলে মধ্যাহ্ন ভোজনে যাব। মধ্যাহ্ন ভোজনের পর আমরা কিন্তু আবার এখানে ফিরে আসব। তার কারণ তারপরে আমাদের বক্তা আছেন, হীরালালদা আছেন, আমাদের দিদি আছেন, এবং আমাদের বৈদ্যনাথ বাবু স্যার আছেন। তারপরে আমরা কিন্তু একটা ফিডব্যাক নেব। আমরা যারা এসেছি তাদেরকে প্রত্যেককে একটা করে আমরা কাগজ দেব। আপনারা ভালো লেখার দরকার নেই, যেগুলো খারাপ মনে হয়েছে আমরা চাই আপনারা আপনাদের সমালোচনায় আমরা বিদ্ধ হতে চাই, যাতে আগামী দিনে আমরা আরো ভালোভাবে আপনাদের সামনে এই ধরনের কর্মশিবিরকে আরো বড় আকারে তুলে ধরতে পারি। সেই জন্যই আমরা ফিডব্যাকটা নেব। দাদা নতে যাবে, নতে নতে এ হো কিরওয়াল বইহা, এ হো সন্তার বইহা, যাবা জীব সিনা চাগি, হাই রে সতি জতি জাগাল তারে, যাবা জীব সিনা চাগি, হাই রে সতি জতি জাগাল তারে। এ হো কিরওয়াল বইহা, এ হো সন্তার বইহা, এ হো কিরওয়াল বইহা, এ হো সন্তার বইহা, যাবান দিবসে না করগে, হাই রে সতি জতি জাগাল তারে। নুই দা বননিস আনি দা বননিস, নুই দা বননিস আনি দা বননিস, চেতন আবন তিরে, হাই রে সতি জতি জাগাল তারে। চেতন আবন তিরে, হাই রে সতি জতি জাগাল তারে। কলো পড়াবানতে হিংস বিবদিরে, কলো পড়াবানতে হিংস বিবদিরে, বিনা গুণ গিয়া তাই নমরে, হাই রে সতি জতি জাগাল তারে। বিনা গুণ গিয়া তাই নমরে, হাই রে সতি জতি জাগাল তারে। দিলা বুন নি দুয়া, বদিবা বুন দহয়া, দিলা বুন নি দুয়া, বদিবা বুন দহয়া, জুমির কাতেন বুল্লা রামিতে, হাই রে সতি জতি জাগাল তারে। জুমির কাতেন বুল্লা রামিতে, হাই রে সতি জতি জাগাল তারে। এ হো কিরওয়াল বইহা,
चापा दिवसी नाचर की हाय रे जति जति जागाना तारे चापा दिवसी नाचर की हाय रे जति जति जागाना तारे। দাদাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু মানুষ আমাদের কাছে আসবে না, আমরা তাদের কাছে গিয়ে আমাদের কথা বলতে পারবো না। তাহলে প্রথমে সৈনিকের চরিত্র করতে হবে, আমার বিশ্বাস রাখতে হবে, তার উপর নিজের উপর বিশ্বাস রাখতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের সমাজ শিক্ষণ যারা গুরু, আমাদের সেই গুরুদের উপর আস্থা রাখতে হবে, সম্মান রাখতে হবে। দ্বিতীয়তে বাবা মা হচ্ছে প্রাথমিক সমাজ শিক্ষক, যে বাবা মায়ের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, তাদের আপদে বিপদে সুরক্ষা করতে হবে। তাই এই আস্থাটা আর থাকতে হবে। তৃতীয়ত নিয়মানুবর্তিতা, আমাদের প্রত্যেকের নিয়মানুবর্তিতা থাকতে হবে। কোন সময় কোন কাজটা করতে হবে, যে সময়ে যে কাজটা সংগঠন আমাদের বলে দেওয়া হয়েছে সেই সময়টাকে আমাকে ফলো আপ করতে হবে। চতুর্থ হচ্ছে আমাদের যে সমাজের কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো আমাদেরকে দামে কমিয়ে দিয়ে ছোট্ট ছোট আকারে সেই কর্মসূচির ভিত্তিতে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। সমাজের দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, শিক্ষামূলক দিক থেকে হতে পারে। এই জায়গায় আমাদের প্রতি পাড়াতে বা প্রতি পরিবারের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমরা যারা এখানে আজকে এসেছি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর সমাজবদ্ধ মাস্টারমশাই যে রিসার্চ করছেন, আরো সেই রিসার্চের কিছু পত্র পত্রিকা বেরো, সেই সংগঠনের যে পত্র পত্রিকাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে। এই কারণে পড়াশোনা করতে হবে যে আমাদের যদি আমাদের বিষয়টা, আমার সমাজের বিষয়টা, আমি কোন জায়গা থেকে এসেছি, কেমন ভাবে এসেছি, এখন আমি কেমন আছি, সেই বিষয়টা যদি আমরা না জানি, অর্থাৎ আমাদের ইতিহাস যদি না জানা হয়, সংস্কৃতির ইতিহাস যদি না জানা হয়, শিক্ষার ইতিহাস যদি না জানা হয়, আমাদের মহাপুরুষদের ইতিহাস যদি না জানা হয়, তাহলে আমি সৈনিক হিসাবে নিজের চরিত্রটাকে গঠন করতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাস্টারমশাই বললেন, আমাদের অধ্যাপক বললেন যে আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলেছি, সত্যিই তো হারিয়ে ফেলেছি। আপনারা বাস্তবে দেখুন, আমরা যদি আদিকালে যাই, আমরা যখন এই ইংলিশিয়ানরা এখানে এলো আর কি, অর্থাৎ এই ব্রাহ্মণ্যবাদ মানুষেরা যারা সমাজটাকে ধরে ফেললো, তারা যখন এলো, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের আদিবাসী সমাজ, জনজাতি সমাজ ছিল, সুশীল সমাজ ছিল, এবং আমরা একে অপরের সহমর্মিতা করতাম, বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করতাম। কিন্তু যখন ইংলিশিয়ানরা এলো, তারা কিন্তু তাদের কথা আমাদের মধ্যে ঘটালো যে এই যে সুশীল মানুষেরা, আমরা খুব সহজ সরল মানুষ, এই সহজ সরল মানুষকে নিয়ে আমাদের অর্থনৈতিক কাঠামোটাকে, সমাজের কাঠামোটাকে আমাদের মতো করে এদেরকে ব্যবহার করব, এই সিদ্ধান্তে তারা চলে এলো। ওটা প্রাক স্বাধীনতার আগে এলো, ঠিক আছে। এরপর তারা ভাবলো এই মানুষগুলো কিন্তু চিন্তাশীল মানুষ, এদের শিল্প যেমন আছে, শিল্পীও বলে এবং এরা বুদ্ধিজীবীও বলে। আমরা একটা দেখবো আমাদের আদিবাসী সমাজের গ্রামে, আমরা যদি যান দেখবেন যে মেয়েরা ছবি আঁকে, কিন্তু তাদের প্রশিক্ষণ নাই। এটা রক্তগতভাবে, বংশগতভাবে এরা আদিকাল থেকে শিখে এসেছে এরা। এখন তারা তো দেখলো এরা শিক্ষিত বলে, শিল্পী বলে, আবার আমরা কি করেছি, আমরা এখানে এসে বন জঙ্গলকে আস্তে আস্তে সাফ করে সভ্যতার দিকে আমরা আস্তে আস্তে আগিয়ে গেছি। ইংলিশরা সেই সময় চলে এসেছে। এরা দেখলো যে মাটি পাহাড় কেটে এই সকল সম্প্রদায়ের মানুষেরা অর্থনৈতিক কাঠামোকে তুলে ধরেছে। এদের হাতে যদি অর্থনৈতিক
ক্ষমতা থেকে যায়, তাহলে কিন্তু আমরা এই দেশ থেকে অর্থ সংগ্রহ করে আমাদের দেশে নিয়ে যেতে পারবো না, এদেরকেও আমরা যত্ন করতে পারবো না। তাহলে কি করতে হবে? এদেরকে আমাদের যে মতবাদ, সেই মতবাদ হিসেবে তাদের চরিত্রটা আমরা গড়ে তুলব। তাহলে আমরা যা বলবো, ওরা ইংলিশিরা যা বলবে, আমরা আদিবাসী জনজাতি সম্প্রদায় আমরা সেইভাবে কাজ করে যাব। আমরা করছিও তাই। ব্যক্তি বললেন যে আমরা করছি, কিন্তু সেই কাজেই করছি। এক হাতির কথাও বললেন। আবার আমি একটা গল্প বলি যে এই এক জমিদার বা রাজা, এক রাজা একটা বাঘ পুষেছিল, বাচ্চা বাঘ পেয়েছে, তাকে বাঘটা পুষেছে। এখন বাঘটা পুষেছে যখন বাড়িতে আছে, বাড়ির ছেলে মেয়েরা যেমন ব্যবহার করছে, ওর সঙ্গেও ব্যবহার করছে সেরকম, আর বাঘ বাচ্চাও কিন্তু সেইরকম ছেলে মেয়েকে দেখছে, মানুষের মতন ব্যবহার করছে। তাহলে ও ব্যবহার হতে হতে ও যে বাঘ, ওর যে প্রচন্ড শক্তি, সেই শক্তি সম্পর্কে তার কিন্তু কোনো ধারণায় আর বড় হয়ে গেছে, সে বাঘ হয়ে গেছে, মাংসাশী প্রায় হয়ে গেছে, তার ক্ষমতা বিরাট। কিন্তু তার যে চরিত্র, ওই যে রাজা, তাকে যে মানুষের মতন আচার আচরণ করে শিখেছে, তা কিন্তু তার ক্ষমতা সে ভুলে গেছে। অপরদিকে আরেকটা কুকুর আছে, সে কুকুর কিন্তু যখন ঘেউ ঘেউ করে, তখন সবাই যেমন পালায়, এও সেরকমই পালায়। তাহলে আমরা এই জায়গাতে পালাতে গিয়ে কি হয়, সে পালিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করেছি? আমরা শক্তিশালী, আমরা বাঘ, আমাদের অসম শক্তি আছে, কিন্তু আমাদের শক্তি সম্পর্কে আমাদের ধারণা নেই। বাঘেরও যেমন শক্তি সম্পর্কে ধারণা নেই, সামান্য একটা কুকুরের কাছে শেষ পর্যন্ত সে মারা। প্রথমেই আমি শ্রদ্ধা নিবেদন করছি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি। সিধু কানু, বিরসা মুন্ডা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায় যারা আমাদের কাছে স্মরণীয়, শ্রদ্ধা জানাচ্ছি সাবিত্রীবাই ফুলে, জ্যোতিরাও ফুলে, হরিচাঁদ চাঁদ ঠাকুরের। সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে এই প্রশিক্ষণ শিবিরে আগত অতিথিদের আমার সহযোগিতা। আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি আজকে যারা অতিথির আসন গ্রহণ করে আমাদের সমাজের মানুষকে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা জানানোর জন্যে এখানে উপস্থিত হয়েছে। এবং সর্বোপরি এই অনুষ্ঠানের উদ্যোক্তা, মূল যিনি উদ্যোক্তা, তিনি আর কেউ নন, সুনীল সোরেন। প্রতিবাদের আর এক নাম, আদিবাসী, বীরভূম আদিবাসী গাঁওতার অন্যতম নেতা। এবং এই অনুষ্ঠান যাদের সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে, এবং আজকে সারাদিন যারা আমাদের সেবা করছেন বলা যায়, তাদেরকেও খুব অভিনন্দন জানাচ্ছি। তো যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সমাজ তথাকথিত পিছিয়ে পড়া সমাজ, তো এই পিছিয়ে পড়াটা কেন ব্যবহৃত হচ্ছে? তার মানে কি একদিন আমরা এগিয়ে ছিলাম, না সমান ছিলাম, না প্রথম থেকেই পিছিয়ে ছিলাম? তো আমরা যদি পিছিয়ে যাই, অর্থাৎ পুরোনো দিনে যদি ফিরে যাই, ইতিহাস নিয়ে যদি আলোচনা করি বা
বাবা কাকাদের কাছ থেকে আমরা যে ইতিহাস শুনেছি, যাদের বই পড়ার সুযোগ হয়, তারা কি দেখতে পাবো যে এক সময়ে পৃথিবীতে জমি জায়গা সব ছিল, যিনি যতটুকু পেরেছিলেন একটা বেড়া দিয়ে নিজের করে নিয়েছিল। তো সেই জায়গা থেকে আজকে আমরা যেটা লক্ষ্য করছি, এই যে বাড়িটাতে আমরা সভা করছি, এই বাড়িটার ইতিহাস খুঁজলে দেখা যাবে যে এই জমিটা আমাদের যারা মূল নিবাসী তাদের কারো হাতে ছিল। তো যে কথাটা আমাদের অধ্যাপক সাহেব বলেছেন ডেভিড লক, যে ব্রাহ্মণ্যবাদী সমাজ তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত করে, বিভিন্ন তাদের কৌশল করে আস্তে 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 তারা কিন্তু এই মূল্যবাসী মানুষের কাছ থেকে তাদের সম্পদ তারা কিন্তু বরাদ্দ করছে। তার ফলে আজকে আমরা কি লক্ষ্য করছি যে দেশের 95% সম্পদ 5% মানুষের কাছে রয়েছে। একটু ভেঙে বলি যে যদি 100টা লোক এখানে থাকি, তাহলে 100টা লোকের মধ্যে 5 জন লোক দেখা যাচ্ছে যে পৃথিবীর যে 95% সম্পদ সেটা তারা দখল করে আছে। তো 100 জন তো লোক নয়, আমাদের 150 কোটি ছাড়িয়ে গেছে। তো সেই 150 কোটি মানুষের মধ্যে মাত্র 5%, অর্থাৎ 7.5 কোটি মানুষ, তারা কিন্তু আমাদের সমস্ত সম্পত্তির 95%-এর মালিক। তো যদি আমরা চাই আমাদের ভাগ অর্থাৎ হিস্সা, আমরা তো নিজের পরিবারে ভাই ভাই বিবাদ করি, বাবার সম্পত্তিকে কি কাউকে বেশি দেয়, কেউ ছেড়ে দেয়? অনেককে দেয় উদারতার, কিন্তু ভাগ সবার সমান হওয়া। তো সেই ভাগ থেকে আমরা কিছু বঞ্চিত হয়ে রয়েছি। তাহলে সেই ভাগ যদি পেতে চান, তাহলে কিভাবে পেতে হবে তার চেষ্টা করতে হবে। তাহলে সেই চেষ্টা করতে গেলে নিজেকে শিক্ষিত করতে হবে, জানতে হবে, সংঘবদ্ধ হতে হবে। আমি সর্বপ্রথমে বহুজন সমাজের জন্মে মহাপুরুষ তথাগত গৌতম বুদ্ধ, ছত্রপতি মহারাজ শাহুজি, জ্যোতিবা রাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, মাতা রমাবাই, ডক্টর বাবা সাহেব বি.আর. আম্বেদকর, বীর বিরসা মুন্ডা, তিলকা মাঝি, সিধু কানু, ভৈরব মাঝি, হরিগুরুচাঁদ ঠাকুর, মাতা সত্যভামা, বেগম রোকেয়া, মা ফাতেমা এবং মান্যবর কাঞ্চিরাম সাহেবকে আমার শত 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 কোটি প্রণাম জানাই। সাথী এখানে যে অনুষ্ঠান পরিচালনা করছেন মাননীয় সুনীল বাবু, ওনাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আর এখানে মাস্টারমশাইরা আছেন, আমি ওনাদের কাছে ছাত্রী, কারণ আমি কিন্তু স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা করি, সেই কারণে আমি মাস্টারমশাইদের সম্মান সংগ্রামী নীল অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে আমার যে সাথীরা সব বসে রয়েছেন সবাইকে আমার সংগ্রামী নীল অভিনন্দন এবং সম্মানিত সাথী সবাইকে আমার ভালোবাসাও জানাই। আজকে মাস্টারমশাই কিছু আগে বললেন এসটি, এসসি, ওবিসি একটা সমন্বয়, এই সমন্বয়টা মাননীয় কাঞ্চিরাম সাহেব করে দিয়েছেন। আমি সামান্য 2-1টা কথা নয় লিখে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন।
এটা 15%, এটা 52%, এটা 10.5%। এরকম যে ছিল, এটা কেন করেছিলেন সেসব ব্যাপারে অনেকবারই এখানে আলোচনা হয়ে গেছে যে আমরা পূর্বে যেটা ছিলাম, তার কারণ কি, আমাদের ভিতরে কিছু মিক্স এসে গেছে। সেটা আমাদের মাননীয় কাঞ্চন সাহেব বলছেন এই সংখ্যাটাকে বহুজন সমাজ। বহুজন সমাজ, এটা হচ্ছে বহুজন সমাজ। তাহলে নিশ্চয়ই আমাদের বাকি শতাংশটা 15% যেটা আসছে সেটা অল্পজন সমাজ, অল্পজন সমাজ। এটাই আমরা অলরেডি সমন্বয় হয়ে গেছি। এবার এই যে ওয়ার্কের মাধ্যমে যে সব হচ্ছে প্রশিক্ষণ শিবির, এই প্রশিক্ষণ শিবিরটা সত্যি কথা বলতে ভারতবর্ষের সংবিধান যখন লেখা হয়েছিল, আপনাদের বাড়িতে প্রত্যেকের স্কুলের বই রয়েছে, দেখবেন বইয়ের প্রথম পৃষ্ঠাতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা লেখা রয়েছে। আমরা ভারতের জনগণ, উই আর পিপুল। ভারতকে একটি সর্বভৌম সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি। এ কথাটা যে লিখে রেখেছিলেন ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর, সংবিধান প্রণেতা, তারপরে যে বিচারগুলো দিয়েছিলেন যে তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, বিচারধারাগুলো মাস্টারমশাই খুব সুন্দর করে আলোচনা করেছেন, আপনারা দেখেছেন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে ন্যায় বিচার, তার সুযোগের সমতা, তৎসঙ্গে ভারতবর্ষে আমরা যারা জনগণ আছি 1947 সালে আমরা আমাদেরকে অর্পণ করছি এবং নিজেরা অঙ্গীকারবদ্ধ করছি ভারতীয় সংবিধানকে আমরা সবাই ভ্রাতৃত্ববোধ উদয় হয়ে প্রচার করবো। সেই প্রচারটা এখানেই হচ্ছে, এটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার আলোকে এই প্রচারটা হচ্ছে। দেখছেন ওষুধ টিভি, আমি মহতোষ, সঙ্গে রয়েছে আমাদের একজন অতিথি, তার কাছ থেকে আমরা জেনে নেব আজকের প্রোগ্রাম সম্পর্কে। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। প্রদীপ দাস। কোথায় থেকে এসেছেন? আমি সিউড়ি 2 নম্বর ব্লক থেকে এসেছি। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য কি? এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি যে কমিউনিটি 10%, অর্থাৎ আমরা 85% যে মানুষ, আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার আমরা আদি নিবাসী, অর্থাৎ আমরা মূল নিবাসী। আমাদের বাবা সাহেবের দেওয়া যে সংবিধানের যে অধিকার, সেই অধিকার থেকে আজও আমরা বঞ্চিত। অর্থাৎ এই যে স্বাধীন ভারতবর্ষ, তথাকথিত স্বাধীন ভারতে আমরা এখনও পরাধীন। তাই আমাদের কি অধিকার আছে, সেই অধিকার সম্পর্কে আমাদের জ্ঞান অন্বেষণ করা, সেই নিয়ে আজকে এই প্রশিক্ষণ। এছাড়াও এসটি, এসসি, ওবিসি এই যে বিভিন্ন কমিউনিটির মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং একে অপরের সাথে মেলবন্ধনের মাধ্যমে আমাদের সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে চাই। এটাই আজকের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। আচ্ছা, আমাদের তো এই ইউটিউব চ্যানেলে অনেকে দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বলবো যে এই ওষুধ টিভি আমাদের এই মূল নিবাসী সমাজের বিভিন্ন প্রোগ্রামকে তুলে ধরে। আমি সেই সমস্ত শ্রোতা দর্শকদের কাছে আবেদন করব যেন ওষুধ টিভিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন এবং প্রোগ্রামগুলো দেখবেন। আশা করছি আপনারা আপনাদের নিজেদের যে মূল আইডেন্টিটি, অর্থাৎ আমাদের যে কাস্ট পরিচয়, যে জাতিসত্তা, সেই সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এবং আমাদের সমাজে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন মনীষীদের তাদের যে ক্রিয়াকাণ্ড, সেগুলো সম্পর্কে বিভিন্ন সময়ে ওষুধ টিভি সবসময় প্রচার করে থাকে। আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই দেখবেন, এটুকু আমি বার্তা দিতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদের ওষুধ টিভি চ্যানেলের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রামটা আপনাকে কেমন লাগছে? ভালো লেগেছে। আপনাকে? আজকের প্রোগ্রাম তো খুবই ভালো লেগেছে। মানে আমাদের সমাজে যে মানে অতীত ইতিহাস বা আমরা কীভাবে মানে শোষিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আমরা কীভাবে কুসংস্কারের মধ্যে আবদ্ধ রয়েছি। তো শুধুমাত্র আজকের এই প্রশিক্ষণের মধ্য দিয়েই নয়, এরকম প্রশিক্ষণ কন্টিনিউয়াস যদি চলে, তাহলে আমাদের সমাজের যে কুসংস্কারবদ্ধ সমাজ, সেই সমাজ সমগ্রভাবে মুক্তির একটা প্রয়াস সৃষ্টি হবে, তাছাড়া নয়। আপনার নাম? দয়াময় দাস, সিউড়ি 2। ধন্যবাদ। খুব ভালোই লেগেছে। হ্যাঁ, এরকম প্রোগ্রাম খুব প্রয়োজন। হ্যাঁ, এই বলে আমি শেষ। আপনার নাম? আমার নাম হচ্ছে নবকুমার কড়া। কোথা থেকে এসেছেন? আমি বোলপুর থেকে এসেছি। পাশাপাশি আরও অনেকে রয়েছেন, আমরা তাদের কাছে যাই। দাদা, আজকের প্রোগ্রামটা কেমন লাগছে একটু বলবেন? আজকের প্রোগ্রামটা কেমন লাগছে? ভালো লেগেছে। অনেক দিন পরে এরকম প্রোগ্রাম, এরকম আমরা আশা করেছিলাম।
করেছে, খুব ভালো লেগেছে। আজ আমাদের সমাজের একজন সমাজকর্মী, তাকে পেয়ে গেছি, তার কাছ থেকে আমরা জেনে দেবো। আপনার নাম? আমার নাম বিশু কিসকু। আচ্ছা, এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য কি? এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে বিভিন্নভাবে যে দলিত মানুষরা, দলিত এবং আদিবাসী মানুষরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় পড়ে এবং সমস্ত দলিত মানুষদেরকে এক জায়গায় এনে সমস্ত অধিকার আদায় করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং সবাই মিলে মিলিত হয়ে যে কোনো সমস্যাটাকে প্রতিরোধ করা। মানে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে মানে সকলকে একত্রিত করারই হচ্ছে মেন উদ্দেশ্য। একদম ঠিক। তাহলে আজকের যে প্রোগ্রামটা আপনার খুব যে একটা অ্যাক্টিভিটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের যে ফলোয়ার্স তাদেরকে কি বার্তা দিতে চান? তাদেরকে একটাই বার্তা দিতে চাই, আগামী দিনে আমাদের এই যে দলিত সমাজ এবং আদিবাসী সমাজ, এরা কিন্তু সবাই জাগ্রত হয়ে যাচ্ছে, সুস্বীকৃত হচ্ছে এবং সংঘবদ্ধ হচ্ছে। আগামী দিনে আমাদেরকে সমস্ত অধিকার আদায় করতে গেলে সংঘবদ্ধ হতে হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক জায়গায় আমরা সংগঠিত হচ্ছি এবং আগামী দিনেও আমরা এই লক্ষ্যটাকে মানে পূর্ণ করার জন্য এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে, অসুর টিভির পক্ষ থেকে। ধন্যবাদ।